শীতের পিঠাপুলি আয়োজনে একটি ভিডিওতে আজকে আমি শেয়ার করব 4টি ভিন্ন ভিন্ন মজাদার পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব পাটিসাপটা পিঠা, দুধ পাকন পিঠা, পোয়া পিঠা এবং হুবহু কদম ফুলের মতো দেখতে কদমপুলি পিঠা। প্রত্যেকটি রেসিপি তৈরি করা যেমন সহজ, খেতে তো আরো বেশি মজার। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিগুলো দেখে আসি। আমাদের অনেকেরই এমনটা হয়, পিঠা বানানোর পর পিঠা এমন সাদা ধপধপে হয় না, পিঠার মধ্যে কালার চলে আসে, পিঠা এমন নরম সফট তুলতুলে হয় না। এছাড়াও পিঠা বানানোর পরে পিঠা ভেঙে যায় বা পিঠাতে ফাটল চলে আসে। সকল ধরনের টিপস সহকারে থাকবে আমার এই আজকের রেসিপিটি। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন, আপনারা 3 থেকে 4 দিন পর্যন্ত এই পিঠা রেখে খেতে পারবেন, এমনই নরম তুলতুলে এবং সফট থাকবে। বিসমিল্লাহ। পিঠা বানানোর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি। পিঠাগুলোকে নরম এবং সফট করার জন্য সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ দিচ্ছি চিনি। চিনির পরিবর্তে আপনারা এখানে গুড় দিতে পারেন, তবে গুড় দিলে পিঠাগুলো লাল হবে। এবার সব কিছু আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মেশানোর পরে এর মধ্যে পানি অ্যাড করছি। এখানে আমি কুসুম গরমের থেকেও একটু বেশি গরম পানিটা ব্যবহার করছি, তবে অতিরিক্ত গরম বা ফুটন্ত গরম পানি না, কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে। পানির মধ্যে ধোঁয়া উঠছিল, সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। ফার্স্টে আমি 1 কাপ পানি দিয়েছিলাম, পরবর্তীতে আবারও 1 কাপ পানি নিয়েছি, তবে পুরোটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পানিটা কেমন গরম হবে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। ফুটন্ত গরম পানি না, তবে গরম হবে, পানির মধ্যে যেন ধোঁয়া ওঠে। এরকম গরম পানি দিয়ে যদি আপনারা এই পিঠাগুলো তৈরি করেন তাহলে খুবই বেশি নরম সফট হবে। বানানোর 2 থেকে 3 দিন পরেও পিঠাগুলো ঠিক এমনই নরম তুলতুলে সফট থাকবে। টোটালে 2 কাপ পানি এখানে আমি দিয়ে দিলাম। তারপরে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়। আমি যে পরিমাণে আটা, ময়দা, গুঁড়া দুধ নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ পানি লাগবে, তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে বা পিঠা জাতীয় খাবারে যারা লবণটা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। একটি ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। পরবর্তীতে ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। এবারে চলে যাচ্ছি চুলাতে ভেতরের পুরটা তৈরি করতে। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ জাল করা লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে বেশ ঘন করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে এভাবেই খুব অল্প সময়ের মধ্যে খিরসাটা তৈরি করা যায়, তবে আপনারা চাইলে বেশি পরিমাণে লিকুইড জাল করেও খিরসা তৈরি করে নিতে পারেন। খিরসাটা খুব দ্রুত ঘন করার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ খাঁটি খেজুরের গুড় এবং 1/4 টিস্পুন লবণ। চুলাটা কিন্তু আমি এখনও অন করে দিইনি, সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে তারপরে চুলাটাকে অন করে দিচ্ছি। এই পর্যায়ে এসে ভালোভাবে যখন সব কিছু মেশানো হয়ে গিয়েছে তখন আমি চুলাটাকে অন করে দিয়েছি এবং কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে চেড়ে যাব, কারণ এই মিশ্রণটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে আসে। নাড়ানো অফ করা যাবে না, তাহলে দেখা যাবে দলা বেঁধে গেছে। সো অনবরত এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখুন মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। এইভাবে খিরসাটা তৈরি করতে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে, জাস্ট, এর থেকে 1 মিনিটও বেশি লাগবে না। খিরসাটা যখন এই পর্যায়ে চলে এসেছে, এর থেকে জাল করে আমি আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পরে খিরসাটা আরও বেশি ঘন হয়ে আসবে। সো এই পর্যায়ে আমি চুলা থেকে খিরসাটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এদিকে যে পিঠার মিশ্রণটা আমি রেস্টে রেখেছিলাম সেটার ঘনত্বটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন মিশ্রণটা খুবই বেশি সফট এবং কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার ঘনও না। এবারে চলে যাচ্ছি তাহলে চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। এদিকে চুলায় একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে দিচ্ছি। চুলার হিট রয়েছে একদম লোতে। লো হিটে এই পাটিসাপটা পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এরপর প্যানের হাতলটা ধরিয়ে এভাবে ঘুরে একটা পাতলা রুটির শেপ দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করছি রুটির উপরটা একটু টেনে আসা পর্যন্ত। যখন দেখবেন রুটির কালারটা চেঞ্জ হয়ে কিছুটা ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে, ঠিক ওই মুহূর্তে এর মধ্যে আমি খিরসা দিয়ে দিচ্ছি। যে পাশ থেকে আমি পাটিসাপটাটা ফোল্ড করব ওই পাশ থেকে এভাবে লম্বা করে পুরটা দিয়ে দিলাম। তারপরে দেখুন রুটিটাকে বা পাটিসাপটা পিঠাটাকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন নিচের দিক থেকে পিঠাটা কত বেশি সফট এবং সাদা ধপধপে হয়েছে। এরকম পিঠা বানাতে চাইলে চুলার হিটটাকে কিন্তু সঠিকভাবে মেনটেন করতে হবে। ফোল্ড করার পরে পিঠাটাকে একটু উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের মতো সেঁকে নিচ্ছি, তারপরে পিঠাটিকে আমি উঠিয়ে নিচ্ছি। একটি পিঠা রেডি হয়ে গেল, আরও একটি পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠা প্যানে দেওয়ার আগে অবশ্যই তেল বা ঘি দিয়ে প্যানটাকে ভালোভাবে মুছে নিতে হবে, দেন পিঠার ব্যাটার দিয়ে দিবেন। আমি কিন্তু মুছে নিয়েছিলাম, তারপরে 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। ঠিক একইভাবে কিছুক্ষণ অপেক্ষা করেছি পিঠার উপরটা টেনে আসা পর্যন্ত। এরপরে পরিমাপ মতো পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে একটু এভাবে লম্বা করে দিতে হবে, তাহলে ফোল্ড করতে সুবিধা হয় আর পিঠাগুলো খুব সুন্দরভাবে ফোল্ড করা যায়। দেখতেই পারছেন মাশাআল্লাহ আমার এই পিঠাটাও কত বেশি পারফেক্ট হয়েছে। আমি আবারও বলছি, এমন সাদা ধপধপে এবং সফট পিঠা বানাতে চাইলে চুলার হিট কখনোই বাড়ানো যাবে না। চুলার হিট বাড়িয়ে যদি পিঠা তৈরি করি, পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠার গায়ে অনেক ছিদ্র তৈরি হয় এবং অতিরিক্ত হিটে পিঠা ভেজে নেওয়ার কারণে পিঠার কালারটাও কিন্তু লালচে হয়ে যায়। সো চুলার হিটটাকে খুব ভালোভাবে মেনটেন করাটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একইভাবে সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। আর পিঠাগুলো কত বেশি নরম তুলতুলে সফট হয়েছে মাশাআল্লাহ। আপনারা তো দেখেই বুঝে গেছেন, আমার আর বেশি কিছু বলতেই হবে না। আমার এই টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করবেন, দেখবেন আপনাদের পিঠা 2 থেকে 3 দিন পর্যন্ত এরকমই নরম তুলতুলে এবং সফট থাকবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তেলে পিঠা বা পোয়া পিঠা এইভাবে বানালে প্রত্যেকটি পিঠাই হবে ফুলকো, নরম তুলতুলে এবং অসংখ্য জালিযুক্ত। তেলের পিঠা সবাই বানাতে পারলেও বানানোর পরে দেখা যায় পিঠাগুলো শক্ত হয়ে গিয়েছে অথবা ভেতরে কাঁচা রয়েছে। এছাড়াও পিঠাগুলো নরম তুলতুলে বা সফট হয় না। আজকে আমি অসংখ্য টিপস সহ খেজুর গুড়ের এই তেলের পিঠাগুলো তৈরি করে দেখাবো। রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। চলুন রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। পিঠা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়ি। পিঠাগুলিকে নরম তুলতুলে এবং সফট করার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন। পিঠার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যখন মেশানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিব গুড়। আজকের পিঠাগুলি আমি দানাদার খেজুর গুড় দিয়ে বানাবো। খেজুর গুড় দিয়ে পিঠা খাওয়ার মজাটাই আলাদা, তাই না? এই শীতের পিঠা খাওয়ার জন্য কান্ট্রি ফুড এই ফেসবুক পেজ থেকে আমি অরিজিনাল কয়েক পদের খেজুরের গুড় অর্ডার করেছি। পেজ লিঙ্কটা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক পেজের ক্যাপশনে দেওয়া থাকবে, আপনারা নিতে চাইলে পেজে গিয়ে অর্ডার করতে পারেন। এবার এই গুড় থেকে 1 কাপ পরিমাণে গুড় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু অরিজিনাল গুড়, এর মধ্যে কোনো ভেজাল নেই, এই পরিমাণ গুড়ই কিন্তু এখানে এনাফ। তবে আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। গুড় যদি পারফেক্ট এবং অরিজিনাল হয় তাহলেও কিন্তু পিঠা খুবই ভালো হয়। অনেক সময় দেখা যায় গুড়ের কারণেও পিঠা নষ্ট হয়ে যায়। এর মধ্যে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। তেল পিঠার এই ব্যাটারের মধ্যে কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। আর পানিটা দেখতেই পাচ্ছেন আমি একবারে দিচ্ছি না, প্রায় অনেক কয় ধাপে অ্যাড করে দিয়েছি। যখন দেখবেন এমন একটি ঘন মিশ্রণ তৈরি হয়েছে, ওই পর্যায়ে ব্যাটারটি খুবই ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে মানে খুবই ভালো করিয়ে। আপনি যত সময় নিয়ে এই ব্যাটারটি ফেটিয়ে নিতে পারবেন, আপনার পিঠা দেখবেন ততই তুলতুলে নরম হবে। আরও ভালো হয় যদি আপনি হাত দিয়ে এই ব্যাটারটি ফেটিয়ে নেন। আমি হ্যান্ড হুইস্ক দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো কন্টিনিউয়াসলি এভাবেই ফেটিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন। তবে আমার মনে হয় মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে যে যেমন মিষ্টি খেতে লাইক করে তার মুখে কিন্তু ওই টেস্টটাই লাগে। লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমার কাছে ব্যাটারটি একটু ঘন লাগছে, এজন্য আরও সামান্য একটু পানি এর মধ্যে দিয়ে দিলাম। আমি আবারও বলছি, পিঠার এই ব্যাটারের মধ্যে কোনোভাবেই ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এখন এরকম হয়েছে। ব্যাটারটি উপর থেকে ফেলে দেখুন সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে, এর মধ্যে কিন্তু কোনো দাগ বোঝা যাচ্ছে না। আবার ব্যাটারটি খুব বেশি পাতলাও করা যাবে না। আপনি যে হাতা বা চামচের সাহায্যে ব্যাটারটি নাড়বেন, যদি দেখেন ওইটার গায়ে এরকম ব্যাটারটি লেপ্টে রয়েছে তাহলে বুঝবেন ঘনত্বটা ঠিকঠাক আছে। সো এবার চলে যাচ্ছি চুলাতে পিঠা ভেজে নেওয়ার জন্য। পিঠা ভেজে নেওয়ার জন্য অবশ্যই গর্তওয়ালা কড়াই ব্যবহার করবেন, তাহলে পিঠাগুলো অনেক বেশি গোলুমোলু হবে। আমি চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি।
এবার পরিমাপ মতো ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠা ফোলার জন্য তেল অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যদি ভালোভাবে গরম না হয় আপনার পিঠা কিন্তু কোনোভাবেই ফুলবে না। আমি পরিমাপ মতো ব্যাটার তেলের মধ্যে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন পিঠাটা উপরে ভেসে উঠেছে এবং একটু তেলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলেই দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এক সাইড থেকে যখন হয়ে গেছে তখন আমি উল্টিয়ে আর এক সাইডও ভেজে নিচ্ছি। যেহেতু এটা গুড়ের পিঠা, কালারটা এমনি থেকেই লাল হবে। তারপরেও চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো আরও বেশি লাল করে ভেজে নিতে পারেন। প্রত্যেকবার পিঠা তেলে দেওয়ার পূর্বে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ব্যাটারটি তেলে দিবেন। আর একটু বলি, প্রয়োজনের তুলনায় তেল যদি আবার বেশি গরম হয়ে যায় তখনও দেখবেন পিঠা হবে না। পিঠার ব্যাটার তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারটি দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে যাবে, পিঠা একটুও ফুলবে না। এই জন্য তেলের টেম্পারেচারটা ঠিক রাখা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আরও একটি পিঠার ব্যাটার দিয়ে দেওয়ার পরে দেখুন এই পিঠাটাও খুবই সুন্দর ফুলে উঠেছে, মাশাআল্লাহ। এক সাইড থেকে যখন পিঠার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। যেহেতু এটা গুড়ের পিঠা, খুব বেশি কালার করে ভাজতে হবে না। তেল থেকে উঠিয়ে নামিয়ে রাখার পরে কিছুক্ষণ ঠান্ডা হলে দেখতে পারবেন কালারটা আরও বেশি ডার্ক হয়ে এসেছে। পিঠাটি আমি একটু আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন পিঠাটা কত বেশি নরম তুলতুলে হয়েছে আর ভেতরে কিন্তু অসংখ্য জালি তৈরি হয়েছে। ভেতরে একটুও কাঁচা নেই, আশা করছি বুঝতে পেরেছেন। ট্রেডিশনাল তেলের পিঠা কিন্তু ঠিক এরকমটাই হয়। এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো, এই পিঠার উপরের পাতলা লেয়ারটা আমি উঠিয়ে ফেলেছি ভেতরের অংশটা আপনাদের দেখানোর জন্য, কিন্তু কোনো কারণবশত আমি ওই ভিডিও ক্লিপটা খুঁজে পাচ্ছি না, এজন্য আপনাদের শুধু এটাই দেখাচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন পিঠার ভেতরটা কত বেশি পারফেক্ট হয়েছে। রেসিপিটি ফলো করে আপনারা এইভাবে বাসায় পিঠা তৈরি করে দেখতে পারেন। আমি আশা করব ইনশাআল্লাহ আপনারা এমন পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন। আজকে আমি তৈরি করছি ভাপা কদমপুলি পিঠা। দেখতে হুবহু কদম ফুলের মতো হওয়ার কারণে এটার নাম হয়েছে কদমপুলি পিঠা। দেখে মনে হচ্ছে না তৈরি করাটা অনেক বেশি কঠিন, তবে একদমই কঠিন না, তৈরি করা কিন্তু খুবই সহজ, সেটা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি হাফ কাপ বাসমতি চাল। চেষ্টা করবেন বাসমতি চাল দিয়ে এই পিঠাটা তৈরি করতে, তাহলে কদম ফুলের ডিজাইনটা খুবই ভালো ফুটে ওঠে। নর্মাল পানি দিয়ে কয়েকবার পানি বদলিয়ে চালগুলিকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি স্বচ্ছ ক্লিন পানি বের হওয়া পর্যন্ত। এবার এই চালগুলিকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। ততক্ষণে পিঠা তৈরির বাকি কাজগুলো সেরে নিই। চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চুলার হিট মিডিয়ামে রেখে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে ক্যারামেল হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন চিনিটা মেল্ট হয়ে ক্যারামেলে কালার আসতে শুরু করেছে। এ পর্যায়ে চুলাটিকে লো করে দিয়েছি। নেড়ে চেড়ে পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন দেখা যাবে পছন্দ মতো একটা কালার চলে এসেছে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি এবং পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি। যখন দেখা যাবে ক্যারামেলটা একদম লিকুইড ফর্মে চলে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রোস্টেড সাদা তিল। আমি এখানে তিলটা দিচ্ছি পুরের মধ্যে, আপনারা চাইলে বাদাম কুচি করেও দিতে পারেন। ক্যারামেল তৈরি করে নারকেলের এই পুরটা আমি রেডি করে নিচ্ছি, সেটা তো দেখতেই পেলেন। আপনারা চাইলে সরাসরি গুড় দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। আমার কাছে গুড় ছিল না, এজন্য আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যেহেতু বাসায় গুড় নেই, কি আর করার, পিঠা খেতে ইচ্ছে করেছে, পিঠা তো বানাতেই হবে, এজন্য এই টেকনিকটা খাটালাম। কারণ পিঠার উপরের আউটের লেয়ারটা হবে সাদা কালার, ভেতরেও যদি আমরা চিনি দিয়ে তৈরি সাদা পুরটা ব্যবহার করি তাহলে পিঠাটা দেখতে একদমই ভালো লাগবে না। নারকেলের পুরটাও রেডি হয়ে গিয়েছে। ক্যারামেলের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা খুব ভালোভাবে টেনে গিয়েছে। খেয়াল রাখতে হবে বেশি জাল করা যাবে না, তাহলে নারকেলের পুরটা পুরোপুরিভাবে জমাট বেঁধে যাবে। পুর তো রেডি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পিঠার জন্য ডোটা রেডি করে নিচ্ছি। এখানে একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি। 1 কাপ চালের গুঁড়ির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পানি। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ি, পানির পরিমাপটা সামান্য একটু বেশি লাগবে। আর যদি আপনারা ভেজা চালের গুঁড়ি নেন তাহলে 1 কাপ আটার জন্য 1 কাপ পানি দিলেই এনাফ। পানির সঙ্গে আটাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটাকে আমি অন করে দিয়েছি। এতক্ষণ কিন্তু চুলাটা অফ ছিল।
কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে যেতে হবে, এছাড়া কিন্তু আটাটা তলায় লেগে গিয়ে পুড়ে যাবে। অনবরত এভাবে নেড়ে নিতেই কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন একটা সুন্দর সফট ডো তৈরি হয়ে গিয়েছে। ডোটি এবার চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবং কয়েক মিনিট অপেক্ষা করছি ডোটা হাতে টাচ করা যাবে এমন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত, তবে একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না। উপর থেকে শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি ডোটা খুব ভালোভাবে মুথে নিচ্ছি। মোটামুটি সফট ডো তৈরি করে নিলেই হবে, একেবারে সফট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এই ডো থেকে পরিমাপ মতো লেচি কেটে নিয়ে ফার্স্টে একটি গোল বল তৈরি করে নিচ্ছি। এবারে বলটিকে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে একটি বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে পরিমাপ মতো পুর নিয়ে আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং চার সাইড থেকে রুটিটা এভাবে উঠিয়ে মাঝ বরাবর এনে ফোল্ড করে নিচ্ছি। মুখটা খুব ভালোভাবে চেপে দিতে হবে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে, এছাড়া কিন্তু পিঠাটা ভাপে দেওয়ার সময় পিঠাটা ফেটে যেতে পারে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা চালের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে চালের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে যদি চিনিটা না দেয়া হয় তাহলে কিন্তু পিঠার উপরের আউটার লেয়ারটা খেতে একদমই পানসে পানসে লাগবে, কোনো টেস্ট পাওয়া যাবে না। এজন্য একটু করে চিনি অ্যাড করে দিবেন। এবার তৈরি করা পিঠার বলগুলো চালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। ফার্স্টের দিকে মনে হতে পারে চালটা ভালোভাবে কোটিং হচ্ছে না, তবে একটু চেপে চেপে কোটিংটা করে নেবেন, তাহলেই দেখতে পারবেন খুব ইজিলি কোটিংটা হয়ে আসছে। একইভাবে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ঠিক ওই আগের প্রসেসে পরিমাপ মতো লেচি নিয়ে একটি গোল বল তৈরি করে নিয়ে সেটাকে একটি বাটির শেপ দিয়ে নিব এবং তার মধ্যে তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দিব পরিমাপ মতো। মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিয়ে একটি গোল বল তৈরি করে ভিজিয়ে রাখা চালের মধ্যে কোট করে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করা কত বেশি সহজ দেখেই তো নিলেন। আশা করছি এই কদমপুলি পিঠা তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেমই হবে না। খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়, যে কেউ তৈরি করতে পারবেন। একটু সময় নিয়ে চালটা এইভাবে কোটিং করে নিব। আপনি যত বেশি চাল এই পিঠার মধ্যে কোট করতে পারবেন পিঠাটা দেখতে কিন্তু তত বেশি আকর্ষণীয় হবে। পিঠাগুলি তৈরি করে সরাসরি আমি একটি স্টিমারে সাজিয়ে নিয়েছি এবং অবশ্যই পিঠাগুলো কিন্তু একটু ফাঁকা করে বসিয়ে দিতে হবে। স্টিমারটা ঢাকনা দিয়ে ঢেকে চলে আসলাম চুলাতে পিঠাগুলিকে ভাপিয়ে নেওয়ার জন্য। চুলায় আগে থেকে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছি। এবার স্টিমারটা এর মধ্যে বসিয়ে দিলাম। এবার অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠতে শুরু করেছে। আমি পিঠাগুলোকে সুন্দর লাগার জন্য উপর থেকে সামান্য একটু করে ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। খুবই সামান্য, এটা দেখতে ভালো লাগবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি মোটামুটি আরও 10 থেকে 12 মিনিটের মতো। 10-12 মিনিট পরে দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। চালটাও খুব ভালোভাবে ফুটে গিয়েছে, একটুও কাঁচা থাকবে না। ভাপানোর পরে পিঠাগুলির লুকসটা যে এত বেশি সুন্দর আসে এটা জাস্ট ম্যাজিকের মতো লাগে। পিঠাগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে খেয়েও অনেক বেশি মজা পাবেন ইনশাআল্লাহ। একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত বেশি নরম তুলতুলে এবং সফট হয়েছে পিঠাটা। নর্মাল ভাপাপুলির পিঠার থেকে কিন্তু এর টেস্ট একদমই ডিফারেন্ট। সামনের শীতের এই মৌসুমে অবশ্যই আপনারা এই পিঠাটা বাসায় একবার হলেও তৈরি করবেন, যে কেউ কিন্তু খুব বেশি সারপ্রাইজড হয়ে যাবে। তবে শুধু শীতের অপেক্ষা করতে হবে না, যে কোনো মৌসুমেই কিন্তু এই পিঠাটা খুব ভালো জমে যায়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিন। কোনো রকমের সাজ বা ডাইচ ছাড়াই নরম তুলতুলে দুধ পাকন পিঠা মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকে আমি তৈরি করছি গ্রাম বাংলার খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি পিঠা, দুধ পাকন পিঠা। অনেক সময় দেখা যায় দুধ পাকন পিঠা তৈরি করলে উপরটা নরম হলেও ভেতরটা কিন্তু শক্ত থেকে যায়। সকল প্রকার টিপস সহ থাকবে আমার আজকের এই রেসিপিটি। এছাড়াও পিঠাটা এমন একটি ডিজাইনে তৈরি করেছি সেটা আপনারা যে কেউ ঘরেই তৈরি করে নিতে পারবেন, কোনো প্রকার সাজ বা ডাইসের প্রয়োজনই নেই। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ।
পিঠা তৈরি করার জন্য ফার্স্টে চুলায় একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং 2 টেবিল চামচ দিচ্ছি চিনি। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এখানে আমি 1.5 কাপ পানি নিয়েছি, এজন্য 1.5 কাপ ময়দা নিয়েছি। 1.5 কাপ পানির জন্য 1.5 কাপ ময়দাই কিন্তু যথেষ্ট। কন্টিনিউয়াসলি এভাবে নেড়েচেড়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটের রুটি খাওয়ার আটাটাও এখানে নিতে পারেন। নাড়তে নাড়তে এখানে ডোটা রেডি হয়ে গিয়েছে। ডোর কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট আছে। এবারে ডোটিকে আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই ডোটাকে মুথে এবার সফট করে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা তখন আর সফট হবে না। এভাবে মুথে নিতে নিতে ডোয়ের মধ্যে যে অতিরিক্ত গরম ভাবটা আছে সেটাও বের হয়ে যাবে এবং ডোটা অনেকটা সফট হয়ে এসেছে। এবারে এর মধ্যে একটি ডিম অ্যাড করব। এখানে একটি আমি ডিম ভেঙে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমের কুসুম এবং সাদা অংশটা যেন খুব ভালোভাবে মিক্সড হয়ে আসে। এবার এই ডিমের অংশ থেকে আমি অর্ধেকটা পরিমাণে ডিম এখানে দিয়ে দিচ্ছি, পুরোটা লাগবে না। তবে আপনাদের এই ময়দার ডোটি যদি অনেক বেশি হার্ড হয়ে থাকে তাহলে কিন্তু একটি ডিম লাগতে পারে। আর আমার এই ময়দার ডোটি মোটামুটি সফট আছে, এজন্য পুরোটা লাগছে না, অর্ধেকটা দিয়ে দিলাম। এবং ডিম কিন্তু অবশ্যই দিতে হবে, এছাড়া পিঠাটা খুব ভালো ফুলবে না, আবার খেতেও ভালো লাগবে না। ডিমটা মিশিয়ে নেওয়ার পরে ময়দার ডোটি কিন্তু অনেক বেশি স্টিকি হয়ে গিয়েছে, এজন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আবারও খুব ভালোভাবে মুথে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব তেলটা অ্যাভয়েড করবেন। এ পর্যায়ে খুবই সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার হাতের আঙুলে কিন্তু একটুও লেগে আসছে না। এবার এখান থেকে পরিমাপ মতো লেচি কেটে আমি ফার্স্টে একটি গোল বল তৈরি করে নিয়েছি। এরপর 2 হাতের তালুতে গড়িয়ে একটি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সম্পূর্ণ ডো থেকে এভাবে লেচি কেটে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলি তৈরি করা হয়ে গিয়েছে। এবার পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি চিরুনি ব্যবহার করছি। পিঠা তৈরি করার জন্য বাজার থেকে এই নতুন চিরুনিটা কিনে এনেছি। প্যাকেট থেকে বের করে চিরুনিটা আমি খুব ভালোভাবে ওয়াশ করে মুছে নিয়েছি। এবার পিঠাগুলো যেন চিরুনি থেকে খুব সহজে উঠে আসে, এজন্য চিরুনির গায়ে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার পিঠা তৈরি করার জন্য একটি করে লেচি নিয়ে এভাবে চিরুনির উপরে আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি। যে পর্যন্ত চিরুনির কাঁটাগুলো রয়েছে ঠিক ওই পর্যন্তই চেপে চেপে ডোটাকে সমানভাবে দিয়ে দিতে হবে, তাহলেই দেখতে পারবেন ডিজাইনটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। তারপরে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে আমি ডোটিকে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত সুন্দরভাবে ডিজাইনটা ক্রিয়েট হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঠিক একই প্রসেসে। লেচিটাকে এইভাবে 2 হাতের সাহায্যে চেপে চেপে খুব সুন্দরভাবে চিরুনির কাঁটার উপরে ছড়িয়ে দিতে হবে। তারপরে এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে নিলে সুন্দরভাবে ডিজাইনটা উঠে আসে। দুপাশের মাথাটা টেনে এনে একসঙ্গে জোড়া লাগিয়ে দিলে ডিজাইনটা খুবই সুন্দর হয়। আর মাথা দুটো একসঙ্গে খুব ভালোভাবে চেপে দিব। এছাড়া অনেক সময় দেখা যায় ভাজার সময় এগুলো খুলে আসে, এজন্য ভালোভাবে একটু চেপে বসিয়ে দিতে হবে যেন ভাজার সময় ডিজাইনটা খুলে না যায়। সবগুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, চলে আসলাম চুলাতে ভেজে নেওয়ার জন্য। তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এরপরে একে একে পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়ামেই থাকবে, মিডিয়াম আঁচেই এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। একটু গোল্ডেন ব্রাউন করে পিঠাগুলো মুচমুচে করে ভেজে নিব, তাহলে দুধের মধ্যে পিঠাগুলো ভেজানোর পরে একেবারে ক্যাতক্যাতে হয় না, খুবই সুন্দর একটা টেস্ট আসে পিঠার মধ্যে। এই তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। পিঠাগুলো যদি এই অবস্থায় খাওয়া যায় খুবই মজা লাগে, এত বেশি ক্রিস্পি হয়, আপনারা এইভাবেই খেতে থাকবেন, শিরাতে ডুবানোর ইচ্ছেই করবে না। ভেজে নিতে নিতে অলরেডি অর্ধেক পিঠা আমার এই অবস্থাতেই শেষ হয়ে গিয়েছে, বাকি অর্ধেকগুলো আমি দুধে ভিজিয়েছিলাম। পিঠা তো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দুধটাকে রেডি করে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি এলাচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, আমি 1/3 কাপ দিয়েছি। এই মিষ্টিটা আমার কাছে পারফেক্ট লেগেছে, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি দুধের মধ্যে বলক আসা পর্যন্ত।
দুধের মধ্যে যখন বলক এসেছে তারপর আর বেশি জাল করে এই দুধটা ঘন করে ফেলা যাবে না। বলক আসার পরে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু জাল করে নিব। এরপরে চুলা থেকে নামিয়ে দুধটাকে কুসুম গরম করে নিচ্ছি। দুধটা জাল করে যদি ঘন করে ফেলা হয় দেখা যায় পিঠার মধ্যে দুধের শিরাটা ভালোভাবে প্রবেশ করে না, ওই ক্ষেত্রে পিঠার মধ্যে শক্ত থেকে যায়। আর দুধটা অবশ্যই কুসুম গরম পর্যায়ে এনে তারপরে পিঠার মধ্যে ঢেলে দিতে হবে। ফুটন্ত গরম দুধ পিঠার মধ্যে ঢেলে দিলে পিঠার উপরের অংশটা ফুসকা পড়ে উপরের অংশগুলো উঠে যায়, সেক্ষেত্রে পিঠাটা দেখতে একদমই ভালো লাগে না। অনেক সময় পিঠাগুলো গলেও যায়, এজন্য অতিরিক্ত গরম দুধ এখানে ঢালবেন না। প্রায় 2 ঘন্টা এভাবেই আমি পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে, আর ডিজাইনটাও একদমই নষ্ট হয়নি, খুবই সুন্দরভাবে বজায় রয়েছে। আপনারা চাইলে আগের দিন রাত্রে বানিয়ে সারা রাত এইভাবে দুধের মধ্যে ভিজিয়ে রেখে সকালেও খেতে পারেন, পিঠাগুলো তখন খেতে আরও বেশি মজা হবে। তবে আমি 2 ঘন্টা পরেই পিঠাগুলোকে সার্ভ করে নিয়েছি। আমার নিজেরও খেতে খুব ইচ্ছে করছিল পিঠাগুলোর লুকস দেখে, এবং আমার ফ্যামিলির সবাই তো খাওয়ার জন্য ব্যাকুল হয়েছিল। 2 ঘন্টা পরেই দেখুন পিঠাগুলো দুধের শিরাটা টেনে নিয়ে কত বেশি নরম, তুলতুলে এবং সফট হয়ে গিয়েছে। কেটে নেওয়া দেখে আশা করছি বুঝতে পারছেন, আপনাদের বুঝতে আর কোনো প্রবলেম হয়নি। রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।